ভূরাজনীতিতে রেড লাইন বলতে কী বোঝায়? ভূরাজনৈতিক রেড লাইন বা এই সীমা অতিক্রমের ফলাফল সম্পর্কে বোঝা বৈদেশিক নীতি পরিচালনা এবং বিশ্বশান্তি বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেড লাইন বলতে কী বোঝায়? রেড লাইন বলতে এমন কিছু বোঝায় যখন কোনো একটি দেশ ওই রেড লাইনটি অতিক্রম করে, তখন সেই দেশের উপর যে কোনো ধরনের আক্রমণ অন্য একটি দেশ করতে পারে। এখন অনেক সময় দেখা যায় এই যে রেড লাইন, এই রেড লাইন হচ্ছে একটা দেশ ঘোষণা দিয়ে দেয়। যেমন আমরা যদি 2022 সালে রাশিয়া যে ইউক্রেনে আক্রমণ করলো, তখন রাশিয়ার একটা রেড লাইন ছিল ইউক্রেনের উপর, যে ইউক্রেন যদি ন্যাটোর সদস্য হয় বা হবার চেষ্টা করে, তাহলে ইউক্রেনে রাশিয়া হামলা করবে। কারণ রাশিয়া এই বিষয়টাকে, মানে ইউক্রেনের ন্যাটো সদস্যভুক্ত হওয়ার বিষয়টাকে তার জাতীয় নিরাপত্তার জন্য অনেক হুমকিস্বরূপ মনে করতো বা করেছিল। তো যখন দেখা গেল যে ইউক্রেন ন্যাটোতে যোগদানের জন্য লম্ফঝম্প শুরু করেছে, তখন 2022 সালে রাশিয়া ইউক্রেনে হামলা করলো। তো এটা একটা ঘোষণা দেয়া বা ঘোষিত রেড লাইন ছিল। একইভাবে আমরা যদি দেখি 1962 সালে প্রেসিডেন্ট কেনেডি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কর্তৃক কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের সম্ভাবনাকে একটি রেড লাইন হিসেবে ঘোষণা করেছিলেন। এবং এই যে ঘটনা, এটা হচ্ছে কিউবান মিসাইল সংকট নামে পরিচিত। তো এই রেড লাইন ঘোষণার ফলে সোভিয়েত ইউনিয়ন শেষ পর্যন্ত কিউবায় আর ওই যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র সেটা মোতায়েন করেনি, ফলে তাদের মধ্যে যুদ্ধ হয়নি। কিন্তু যদি সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওই সময় মোতায়েন করত, তার মানে তখন কিউবা যুক্তরাষ্ট্রের দেয়া রেড লাইনটি অতিক্রম করে ফেলত এবং যুক্তরাষ্ট্র সেখানে হামলা চালাতো। তো এটাই মূলত ভূরাজনীতিতে রেড লাইন। এবং বিভিন্ন সময় দেখা যায় যে এই রেড লাইনগুলো একটা দেশ ঘোষণা দিয়ে দেয় যে যদি এই রেড লাইন, প্রথম দেশ বলে যে যদি এই রেড লাইন দ্বিতীয় দেশটি অতিক্রম করে, তাহলে প্রথম দেশ দ্বিতীয় দেশের উপর কিছু একটা করবে। সেটা হতে পারে সামরিক হামলা, সেটা হতে পারে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সেটা হতে পারে কূটনৈতিক নিষেধাজ্ঞা। মানে রেড লাইন অতিক্রম করলে তার পরিণতি কী হবে সেটাও সাধারণত ঘোষণা দিয়ে দেয়া হয়। এবং দেখা যায় যে তুলনামূলক শক্তিধর দেশগুলোই এই ধরনের রেড লাইন ঘোষণা করে। তো এটাই আর কি ভূরাজনীতিতে রেড লাইন। তবে এই রেড লাইন ঘোষণার অনেক অনেক খারাপ দৃষ্টান্ত আছে। সাধারণত আমরা যদি দেখি যে এই রেড লাইন ঘোষণার মাধ্যমে অনেক, এটাকে কীভাবে বলতে পারি, অনেক মিথ্যা অজুহাতে হামলাও হয়েছে। যেমন আমরা যদি রিসেন্টলি 2026 সালের একদম শুরুতে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের যে হামলা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যে অপহরণের ঘটনা আমরা যদি দেখি, তাহলে সেখানে দেখা যায় যে যুক্তরাষ্ট্র একটা রেড লাইন ঘোষণা করেছিল যে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে কোকেন হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে, মানে পাঠানো হচ্ছে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে। কিন্তু এর পক্ষে বা বিপক্ষে না, এর পক্ষে কোনো স্ট্রং প্রমাণ যুক্তরাষ্ট্র কখনোই দিতে পারেনি। কিন্তু বারবার যুক্তরাষ্ট্র এই অভিযোগ দিয়ে আসছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বে ভেনেজুয়েলা থেকে প্রচুর পরিমাণে কোকেন যুক্তরাষ্ট্রে পাচার করা হচ্ছে। এবং এই অভিযোগের ভিত্তিতে মূলত ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র অপহরণ করে। কিন্তু আসলে এটি একটা যে মিথ্যা অজুহাত ছিল, এটা আসলে খুবই পরিষ্কার। একইভাবে আমরা যদি এরকম আরও দেখি যে ইরাকে যখন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ হামলা করেছিল, তখন একটা রেড লাইন যুক্তরাষ্ট্র কর্তৃক দেওয়া হয়েছিল যে ইরাক যদি গণবিধ্বংসী অস্ত্র তৈরি করা বন্ধ না করে, তাহলে ইরাকে হামলা চালানো হবে। এবং এই অজুহাতে ইরাকে
প্রচুর হামলা চালানো হয় তা আমরা জানি, কিন্তু 2003 সালের মার্চে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র ধ্বংস করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যে ইরাকে হামলা করে সেটা তখন ওই একই বছরের জানুয়ারি মাসে জাতিসংঘের অস্ত্র পরিদর্শকরা রিপোর্ট করেছিলেন যে ইরাকের কাছে পারমাণবিক অস্ত্র বা এ সংক্রান্ত কোনো সক্রিয় কর্মসূচি থাকার কোনো আলামত তারা পাননি। আসলে কিন্তু ইরাকের কাছে ওই ধরনের কোনো গণবিধ্বংসী অস্ত্র ছিল না, কিন্তু এই অজুহাতে অন্য ভূরাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র একটা মিথ্যা রেড লাইন ক্রসের অজুহাত দেখিয়ে ইরাকে প্রলয়ঙ্করী হামলা চালায়। তো এভাবে এই রেড লাইন ঘোষণার মাধ্যমে অনেক মিথ্যা অজুহাতেও আমরা অনেক হামলা আক্রমণ দেখেছি বিশ্বে। তো সবসময় যে এই রেড লাইনগুলো ঘোষণা দিয়েই হবে তা না, সাধারণত শক্তিধর দেশগুলো ঘোষণা দিয়ে রেড লাইন ঘোষণা করে, মানে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে রেড লাইন সাধারণত শক্তিধর দেশগুলো, কিন্তু যে সকল দেশ একটু কম শক্তিধর তারা সাধারণত ওইভাবে ঘোষণা দেয় না। যেমন আমরা যদি বাংলাদেশ এবং ভারতের বর্তমান 2026 বা 2024-25-26 সালের যে সম্পর্ক সেটা বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে আমাদেরও কিন্তু কিছু রেড লাইন আছে। যেমন আমি মনে করি যে 7 সিস্টারের বিষয়টা বা চিকেন নেকের যে বিষয়টা, এইখানে যদি সামহাউ চিকেন নেকে কোনো ধরনের হামলা হয় বাংলাদেশ কর্তৃক, তাহলে এটা আমরা যদি ভারতের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এটা আসলে তাদের জন্য একটা রেড লাইন, তারা অবশ্যই এটা মেনে নিতে চাবে না। একইভাবে অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের ভূখণ্ড ব্যবহার করে যদি পতিত স্বৈরাচার সরকারের কেউ বা পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এটা অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের জন্য একটা রেড লাইন, ভারতের জন্য একটা রেড লাইন বাংলাদেশ কর্তৃক এটা। তো এই ধরনের অঘোষিত রেড লাইনও হতে পারে বা থাকতে পারে। যেমন আমরা একটা রেড লাইন দেখি, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের বেশ কয়েকটা জায়গায় বাংলাদেশের দূতাবাসে সরাসরি হামলা চালানো হয়, এবং এই হামলা চালানোর পরে আমরা দেখতে পাই যে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক খুব কঠোরভাবে নিন্দা জানানো হয় এবং বিভিন্নভাবে এর প্রতিবাদ জানানো হয়। এটা কিন্তু একটা রেড লাইন অতিক্রম করার উদাহরণ, যেটা ভারত অতিক্রম করে, এবং এটা আরও একটা উদাহরণ যে রেড লাইন অতিক্রম করলে সবসময় কিন্তু সামরিক হামলা হবে সেটা না, কূটনৈতিকভাবে এর প্রতিবাদ হতে পারে বা অর্থনৈতিকভাবে এর প্রতিবাদ হতে পারে, বিভিন্নভাবে এর প্রতিবাদ হতে পারে। তো এটাই আর কি। আশা করি আমরা ভূরাজনীতিতে রেড লাইন বিষয়টা কী এবং কীভাবে কাজ করে সেই বিষয়টা বুঝতে পেরেছি।